কিরণকান্তির প্ল্যান ভেস্তে দিয়ে বড়বাবুর মেয়েকে উদ্ধার করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে কিরণকান্তি আর বলে, কি ভেবেছেন আপনি এই এত বড় অন্যায় করে পার পেয়ে যাবেন? সেটা কোনোদিনও হবে না। আমি এবারে আপনাকে আর আপনার পুত্রবধূকে এমন জব্দ করব যে ভাবতেও পারছেন না আপনাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছেন আপনি? কিরণকান্তি বাবু, আপনি কিন্তু আমাকে থ্রেট করছেন। আপনি একজন লয়ারকে থ্রেট করতে পারেন না। কিরণকান্তি বাবু বলে, চুপ করুন, আমি কি পারি আর কি পারি না সেটা আমি আপনার থেকে জানবো না। আর শুনুন, আপনি ভেবেছিলেন যে আপনার এই বুদ্ধিটা আমি বুঝতে পারবো না। আমার কাছ থেকে টাকাও নিলেন আর আমার ছেলেকে জেলেও ভরে দিলেন। আসলে আপনার সাথে আপনার পুত্রবধূর একটা প্ল্যান হয়েছিল। আসলে আপনারা দেখাতেন যে আপনারা একে অপরের বিপরীতে রয়েছেন, কিন্তু তলায় তলায় আপনাদের মধ্যে ভাব ছিল। সেই জন্যই আপনারা আমার ছেলেটাকে এইভাবে জেলে পাঠিয়ে দিয়েছেন। কি ভেবেছেন আমি কিচ্ছু করতে পারবো না? কিন্তু আপনি জানেন না যে আমি একজন পিতা, আর একজন পিতা তার সন্তানের জন্য ঠিক কী করতে পারে সেটা আপনি এখনও জানেন না। এই কেসে তো আমি আপনাকে হারাবই, আর আপনিও জেলে যাবেন। তারপরে আপনার পুত্রবধূকে আমি দেখে নেব। অগ্নিজিৎ মুখার্জি প্রোটেস্ট করে বলে, ওর নাম গীতা এলএলবি। ওকে জব্দ করা এত সহজ না। ওর ব্রেন অন্য কথা বলে। আর একটা কথা জেনে রাখুন, আপনি যেভাবে থ্রেট করছেন একদিন এইভাবেই ঠিক গীতা এলএলবি আপনার মুখের ওপরে জবাব দিয়ে দেবে আর আমাকেও নির্দোষ প্রমাণিত করবে। আমি যে এই সমস্ত কিছু করিনি সেটাও প্রমাণ করেই ছাড়বে। আমি এই কথাটা বলে দিলাম। কিরণকান্তিবাবু বলে, রাখুন তো, ওর কোনো ক্ষমতা নেই, ও পারবে না এবারে কিছু করতে। ও তো আপনার পুত্রবধূ। ওকে বলুন শাড়ি গয়না পরে বসে থাকতে, সন্তান সন্ততির জন্ম দিয়ে তাদের লালন পালন করতে। ওকালতিটা ছেড়ে দিতে বলুন, বুঝতে পেরেছেন? অ্যাডভোকেট এলএলবি কিচ্ছু করতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে আপনি বা এত ভয় পাচ্ছেন কেন? আপনি বলছেন ঠিকই, কিন্তু আপনার চোখে মুখে ভয়ের ছাপ যে আমি দেখতে পাচ্ছি। কিরণকান্তিবাবু ফোনটা রেখে দেয়। তার মধ্যে গীতা চলে এসেছে চা নিয়ে আর বলে, নিন বাবা, চাটা খেয়ে নিন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, যাক বাবা, ভালোই করেছো, দাও দাও চাটা দাও, তোমার হাতে চাটা খেতে আমার বেশ ভালো লাগে। এরপর চাটা খেয়ে দেখে যে চাটা একদম মিষ্টি ছাড়া, আর বলে, কি চায়ে তো মিষ্টিই হয়নি। গীতা বলে, আপনার না সুগার আছে? আমি আপনাকে কোনোভাবেই চিনি দিয়ে চা দেব না, এইভাবেই আপনাকে চা খেতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমাদের গুরুজন, আপনি চলমান ইনস্টিটিউট, আর আপনাকে এখনো অনেক কিছু দিতে হবে এই সমাজকে। আপনার মতো মানুষের খুব দরকার এই সমাজে, তাই আপনার শরীরটাকে আগে ঠিক রাখতে হবে। আপনি রোজ সকালবেলায় মর্নিং ওয়াকে যাবেন, বুঝতে পারলেন? নাকি বুঝতে পারলেন না কোনটা? অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুমি আবার শুরু করেছো, আমার কিন্তু ভাল লাগছে না। গীতা তখন বলে, ভালো না লাগলে হবে না বাবা, আপনাকে করতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যদি ঠিক থাকেন তাহলে আমরা ঠিক থাকব। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি একটা কথা বলেছিলে আমাকে, তোমার মনে আছে? ঝড় বৃষ্টির সময় বাকি পাখিরা নিজেদের আশ্রয় খোঁজে, নিজেদের ঘরে পৌঁছে যায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে চলে। তুমি সেই ঈগল হও, পারবে না? কিরণকান্তিবাবু আমায় ফোন করেছিল, থ্রেট করছে আমাকে, আর বলছিল রত্নাকে আর অতসীকে নাকি কোর্টে তোলা হবে। আর তখনই গীতা তখন বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ কিরণকান্তি বাবুর সর্বনাশ করে তবেই ছাড়ব। ও কি ভেবেছে এইরকমভাবে আপনাকে ফাঁসিয়ে দেবে? একজন কারাপ্টেড রাজনীতিবিদ, তার কি পরিণতি হতে পারে সেটা আমি সময় আসলেই দেখিয়ে দেব। আপনি আমার উপর ভরসা করেন তো বাবা? অগ্নিজিৎ মুখার্জি বলে, করি, অনেক ভরসা করি। আমি আমার নিজের ছেলেমেয়েদের থেকেও বেশি বিশ্বাস ভরসা করি তোমাকে। গীতা বলে, তাহলে আমি একটা কথা বলবো, শুনবেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ বলো না, কি বলবে? গীতা বলে, আমি এটাই বলবো যে আপনি এবার থেকে আমাকে বৌমা বলে ডাকবেন। আর এটা শুনে তো অগ্নিজিৎ মুখার্জি খুব খুশি হয় আর বলে, বাহ বাহ বাহ, এটা অনেক সুন্দর ডাক। এর মধ্যেই গীতা চলে গেছে নিজের বাড়িতে। সেখানে রত্না আর অতসী খেতে বসেছিল। গীতা তখন বলে, তোমরা খাও, তোমাদেরকে উঠতে হবে না। তখন রত্না বলে, কিন্তু ম্যাডাম আপনি যে বলেছিলেন আমাদেরকে কাঠগড়ায় পাঠাবেন না, তাহলে এখন পাঠাচ্ছেন কেন? সেখানে গিয়ে কি আপনার শ্বশুরের নামে আমাদের মিথ্যে স্টেটমেন্ট দিতে হবে? তখন গীতা বলে, একদমই না, আমি তো শিখিয়ে দেব কি বলতে হবে আর কি বলতে হবে না।
ধৈর্য ধরুন, যেমনটা বলবো ঠিক তেমনটাই হবে। অতসী ফোনে রেকর্ড করতে থাকে সমস্ত কথা। এর মধ্যেই কিরণকান্তি বাবুর সাথে কথা বলে ভজন, আর বলে কি দরকার ছিল, কেন আপনি অগ্নিজিৎ মুখার্জিকে থ্রেট কল করতে গেলেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। কিরণকান্তি বলে, কেন, তুমি কি ভয় পাচ্ছ নাকি, কাকে ভয় পাচ্ছ তুমি? তখনই ভজন বলে, ভয় তো একজনকেই পাই, গীতা। শেষ মুহূর্তে কি করে খেলা ঘুরিয়ে দিতে হয় সেটা ও খুব ভালো মতনই জানে, সেজন্যই আমি ভয় পাচ্ছি, আর কিছুই না। কিরণকান্তি বলে, এবারে যেভাবে আমরা মাঠে নেমেছি আমাদেরকে আর কেউ কিছু করে দেখাতে পারবে না, এবারে আমাদের জয় নিশ্চিত হবেই হবে, কথাটা কান খুলে শুনে রাখো। অন্যদিকে তখন গীতা তো রত্না আর অতসীর সাথে কথা বলে। রত্নাকে বলে, একজন বাচ্চাকে উদ্ধার করতে আমায় যেতে হবে, তারপর তোমরা কাঠগড়ায় যাবে, আর কি বলবে আমি তো বলে দিলাম, ব্যাস খেলা শুরু হয়ে যাবে। এর মধ্যেই অতসী নিজের ফোনে সবটা রেকর্ড করছিল, কিন্তু গীতা দেখে নেওয়ায় ধরে ফেলেছে। আর বল, কাকে রেকর্ড, কাকে শোনাবেন এই রেকর্ডিংটা? ভজন মিত্তিরকে? সেটা তো হবে না। এরপরে ফোনটা নিজের কাছে রেখে দেয় আর বলে, সাহস থাকলে এই ঘর থেকে বাইরে বেরিয়ে দেখাও, তারপর বুঝবো তোমার কত দম আছে। সারা বস্তিবাসী পাহারায় রয়েছে, এমন ট্রিটমেন্ট করবে না তখন আমিও আর বাঁচাতে পারবো না। তখন অতসী ভয় পেয়ে যায়। এরপর রত্না বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ফোন করছে স্বপ্নাকে। স্বপ্না গীতাকে বলে, মারে আমার কিন্তু খুব ভয় লাগছে। গীতা বলে, ভয় পেও না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে স্বপ্না দেবীর কাছে ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, বেআই আমার না একদম ভালো লাগছে না, আপনার মেয়ে আমাকে একেবারে চায়ে চিনি দিচ্ছে না, ভালো মন্দ খেতে দিচ্ছে না। শুনেছি আপনি লাবড়াটা খুব ভালো করেন, লাবড়া করবেন, পায়েস করবেন, আর ওই প্লাস্টিকে যে চাটনিটা করেন না ওটা করবেন, আর যেটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই করবেন। কালকে হয়েছে তোপসে মাছ বাড়িতে, জানেন, আমাকে খেতে দেয়নি। আর এটা শোনার পরে স্বপ্না দেবী বলে, ঠিক আছে আপনি যখন এত কিছু বলছেন আমি নিশ্চয়ই করব। এরপরে গীতা বলে, কি কথা বলছে গো মা, আমাকে দাও। আর তখন স্বপ্না দেবী বলে, এটা বলা যাবে না, এটা হলো সিক্রেট, এই বলেই চলে যায়। আর অন্যদিকে গীতা বাড়িতে গিয়ে ছদ্মবেশ নিচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বৌমা বলে ডাকতে ডাকতে গীতার ঘরে ঢুকে গেছে আর বলে, এই সরি আমি মনে হয় অন্য ঘরে ঢুকে পড়েছি। গীতা বলে, অন্য ঘরে ঢোকেননি বাবা, আমার ঘরে ঢুকেছেন, বলুন কি চাই। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এরকম ছদ্মবেশ নিয়েছো কেন? গীতা বলে, ছদ্মবেশ নিয়েছি কি আর সাধে, ছদ্মবেশ নিয়েছি কারণ আছে, কারণ পঙ্খী আর বড়বাবুর মেয়েকে আমাকে উদ্ধার করতেই হবে আর কি। পঙ্খী হচ্ছে বড়বাবুর মেয়ে ওরফে প্রমিতা, ওকে যদি উদ্ধার করতে না পারি তাহলে কিরণকান্তি বাবুরাই খেলাটা জিতে যাবে, ছদ্মবেশ নেওয়ার জন্যই এটা করেছি। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বেস্ট অফ লাক, আমি জানি তুমি জিতবে। এরপর ছদ্মবেশ নিয়ে মিতা সাহা নাম নিয়ে সিকিউরিটিকে বোকা বানিয়ে ভেতরে ঢুকে যায় আর পঙ্খীকে নিয়ে বাইরে বেরিয়ে আসছে। অন্যদিকে বড়বাবু এই রত্না আর অতসীকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা হয় আর বড়বাবুর মেয়েকে উদ্ধার করে নিচ্ছে গীতা।